বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে টানা দ্বিতীয় মেয়াদের জন্য সরকার গঠনের ম্যান্ডেট দিয়েছিলেন। আজকের এই দিনে বাংলাদেশের সকল গণতন্ত্রপ্রিয় মানুষকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি ৩রা নভেম্বর জেলখানায় নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ.এম. কামরুজ্জামানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্বজন হারানো পরিবার ও ৭১ নির্যাতিত মা বোনদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। গভীর বেদনার সাথে স্মরণ করছি ১৯৭৫ সালে ১৫ই আগস্টের ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ৩ ভাই ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল ও ১০ বছরের শেখ রাসেল। শেখ কামাল ও শেখ জামালের নবপরিণীতা স্ত্রী সুলতানা রোজি, বঙ্গবন্ধুর একমাত্র সহোদর শেখ নাসির, কর্নেল জামিল সহ সেই রাতে সকল শহীদকে। স্মরণ করছি ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ শহীদ ২২ নেতাকর্মীকে। স্মরণ করছি বিএনপি জামাত জোট সরকারের সময় নির্মম হত্যাকাণ্ডের শিকার প্রাক্তন অর্থমন্ত্রী এস.এম. কিবরিয়া, আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, মমতাজ উদ্দিন সহ ২১,০০০ নেতা কর্মীকে। দশম সংসদের যে সকল সংসদ সদস্য ইন্তেকাল করেছেন তাদের প্রতিও আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। বিএনপি জামাত জোটের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও বোমাবাজির শিকার হয়ে নিরীহ বাস ড্রাইভার, বাস, টেম্পো, সিএনজি যাত্রী, প্রিজাইডিং অফিসার, পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনীর সদস্য, এমনকি স্কুলের শিশুও নিহত হয়েছে। আহত হয়ে অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। আমি জামাত বিএনপি জোটের নির্মমতার শিকার হয়ে যারা জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের পরিবারের সদস্যদের জানাচ্ছি গভীর সমবেদনা। আহতদের জন্য আমার আন্তরিক সহানুভূতি। প্রিয় দেশবাসী, ৫ই জানুয়ারি নির্বাচন বানচাল ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপি জামাত জোট সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা শত শত গাড়িতে আগুন দিয়েছে এবং ভাঙচুর করেছে হাজার হাজার গাড়ি। মহাসড়ক সহ গ্রামের রাস্তার দুপাশে হাজার হাজার গাছ কেটে ফেলেছে। পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্যকে হত্যা করেছে। তাদের সহিংস হামলা, পেট্রোল বোমা, অগ্নিসংযোগ ও বোমা হামলায় নিহত হয়েছে শত শত নিরীহ মানুষ। সরকারি অফিস, বিদ্যুৎ কেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠান, ফুটপাতের দোকান, এমনকি নিরীহ পশুও তাদের জিঘাংসার হাত থেকে রেহাই পায়নি। মসজিদ, মন্দির, প্যাগোডা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে হাজার হাজার পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে। ট্রেনের লাইন উপড়ে ফেলে এবং ফিস প্লেট খুলে শত শত বগি এবং রেল ইঞ্জিন ধ্বংস করেছে। নির্বাচনের দিনে ৫৮২টি স্কুলে আগুন দিয়েছে। প্রিজাইডিং অফিসার সহ ২৬ জনকে হত্যা করেছে। নির্বাচনের পর সংখ্যালঘু এবং আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়েছে, আগুন দিয়েছে। সন্ত্রাস, বোমাবাজি ও অগ্নিসংযোগকে উপেক্ষা করে আপনারা ভোট কেন্দ্রে গিয়েছেন, গণতন্ত্রের ধারাকে অব্যাহত রেখেছেন। নির্বাচনের আগে আমরা সংলাপে বসার জন্য অনেক চেষ্টা করেছি। সংবিধানের আওতায় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সব ধরনের ছাড় দিতে চেয়েছিলাম। নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের জন্য আমরা প্রস্তুত ছিলাম। বাংলাদেশের সংবিধানে
অনির্বাচিত সরকারের কোনো ব্যবস্থা নেই। আমাদের শুধু একটাই দাবি ছিল, সংবিধানের মধ্য দিয়ে আমরা নির্বাচন করতে চাই। সেখানে যত ধরনের ছাড় দেওয়া সম্ভব তা দিতে আমরা প্রস্তুত ছিলাম। বিএনপি জামাত জোট চেয়েছিল দেশে একটা অরাজক এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে। অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় যেতে চেয়েছিল, কিন্তু দেশের মানুষ তাদের সেই ষড়যন্ত্রের পাতানো ফাঁদে পা দেননি। প্রিয় দেশবাসী, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহযোগিতার ফলে উন্নয়নের যে কাজগুলি আমরা শুরু করেছিলাম তা সমাপ্ত করতে পারছি। পাশাপাশি নতুন নতুন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগও পেয়েছি। আগামী দিনেও যে কোনো ধরনের নাশকতা এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড সম্মিলিতভাবে প্রতিহত করে গণতন্ত্রকে সমুন্নত রাখবেন, আপনাদের কাছে আমি সেই অনুরোধ করছি। 2008 সালের নির্বাচনে জয়লাভের পর 2009 সালে সরকার গঠন করে 5 বছর দেশ পরিচালনা করেছি। এমন এক অবস্থায় আমরা সরকার গঠন করেছিলাম যখন সমগ্র বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং চরম খাদ্যাভাব চলছে। 2001 থেকে 2006 বিএনপি জামাতের দুঃশাসন, দুর্নীতি, জঙ্গিবাদী কার্যক্রম এবং 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের দমন নীতির ফলে দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যস্ত ও বিশৃঙ্খলাপূর্ণ ছিল। এই পরিস্থিতিতে আমরা দায়িত্বভার গ্রহণ করে সমাজের সকল স্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনি, মানুষের মাঝে আস্থা ও বিশ্বাস সঞ্চার করি, নব উদ্যমে দেশ গড়ার কাজে মানুষকে সম্পৃক্ত করি, সার্বিক উন্নয়নের লক্ষ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন শুরু করি, দীর্ঘ মেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছি। আজ দেশের মানুষ ভালো আছেন, দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন, সংবিধান ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত রাখার ক্ষেত্রে 2014 সাল বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল বছর। আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে গত বছর ছিল বাংলাদেশের জন্য সাফল্যের বছর। আমাদের গৃহীত উন্নয়ন পরিকল্পনার সফল বাস্তবায়নের ফলে গত মেয়াদে 5 বছর এবং এই মেয়াদের প্রথম বছরে বাংলাদেশ আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে বিশ্বের সামনে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাওয়া 5টি দেশের একটি বাংলাদেশ। আমরা 6.2% গড় প্রবৃদ্ধি অর্জন করেছি। 2005 থেকে 6 অর্থ বছরে বাজেটের আকার ছিল মাত্র 61,057 কোটি টাকা। চলতি 2014-15 অর্থ বছরের বাজেটের আকার 2,50,506 কোটি টাকায় বৃদ্ধি করেছি। বিএনপি জামাত জোট আমলের শেষ বছরে মাথাপিছু আয় ছিল $543 মার্কিন, যা আজ বেড়ে দাঁড়িয়েছে $1,190 মার্কিন। 5 কোটি মানুষ নিম্ন আয়ের স্তর থেকে মধ্য আয়ের স্তরে উন্নীত হয়েছে। বিএনপি জামাতের শেষ বছরে দারিদ্র্যের হার ছিল 41.5%। আমরা তা কমিয়ে 24% নামিয়ে এনেছি। 2006 সালে অতি দরিদ্রের হার ছিল 24.2%, তা এখন কমে 11% নেমে এসেছে। মানুষের আয় বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে। সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে আমরা 1 কোটি মানুষের কর্মসংস্থান করেছি। 25 লাখ মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। 2006 সালে রেমিটেন্স আয় ছিল মাত্র $4.80 বিলিয়ন। 2013-14 অর্থবছরে তা 3 গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $14.23 বিলিয়ন।
2005-06 অর্থ বছরের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $3.48 বিলিয়ন। তা আজ 6 গুণ বৃদ্ধি পেয়ে $22.39 বিলিয়ন। 2006 সাল পর্যন্ত দেশের বৈদেশিক বিনিয়োগ ছিল মাত্র $0.79 বিলিয়ন, যা 2014 সালের সেপ্টেম্বরে $6.83 বিলিয়ন উন্নীত হয়েছে। 2005-06 অর্থ বছরে রপ্তানি আয় ছিল $10.53 বিলিয়ন মার্কিন, যা 3 গুণ বৃদ্ধি পেয়ে 2013-14 অর্থ বছরে এসে দাঁড়িয়েছে $30.19 বিলিয়ন মার্কিন। 2001 সালে আমরা বিদ্যুৎ উৎপাদন রেখে এসেছিলাম 4,500 মেগাওয়াট। বিএনপি জামাতের সময় তা কমে দাঁড়ায় 3,200 মেগাওয়াটে। এখন আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 13,283 মেগাওয়াট। 2006 সালে গ্যাসের দৈনিক উৎপাদন ছিল মাত্র 1,600 মিলিয়ন ঘনফুট। 2014 সালের সেপ্টেম্বর পর্যন্ত গ্যাস উৎপাদন গড়ে দৈনিক 2,450 মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। যোগাযোগ খাতে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। ঢাকায় হাতিঝিল প্রকল্প, কুড়িল বিশ্ব রোড বহুমুখী উড়াল সেতু, মিরপুর বিমানবন্দর, জিল্লুর রহমান উড়াল সেতু, বনানী ওভারপাস, মেয়র হানিফ উড়াল সেতু, টঙ্গীতে আহসানুল্লাহ মাস্টার উড়াল সেতু এবং চট্টগ্রাম বদ্দারহাট উড়াল সেতু উদ্বোধন করা হয়েছে। মগবাজার মালিবাগ উড়াল সেতু নির্মাণ কাজ এগিয়ে চলছে। ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেল নির্মাণের কাজ শিগগিরই শুরু করা হবে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু করেছি। সারা দেশে 14টি বৃহৎ সেতু, 4,560টি মাঝারি ও ছোট সেতু, 13,751টি কালভার্ট এবং 21,000 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। নবীনগর ডিপিজেড চন্দ্রা সড়ক 4 লেনে উন্নীত করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম এবং যদিপুর ময়মনসিংহ সড়ক 4 লেনে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সচেতন দেশবাসী। বিএনপি জামাত জোট আমলে বাংলাদেশ ছিল খাদ্য ঘাটতি দেশ। আওয়ামী লীগ সরকার আমলে দেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। 2005-06 অর্থবছরে খাদ্যশস্য উৎপাদন ছিল 2,78,00,000 মেট্রিক টন। 2013-14 অর্থ বছরে 3,83,43,000 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে। 2009 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সার, সেচ, বিদ্যুৎ, জ্বালানি বাবদ প্রায় 40,278 কোটি টাকার কৃষি সহায়তা প্রদান করা হয়েছে। মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়ে 45 লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বের 4র্থ বৃহত্তম দেশ। আমরা এখন চাল রপ্তানিও শুরু করেছি। প্রিয় দেশবাসী, 2001-কে বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে শিক্ষার হার 65% থেকে কমিয়ে 44% নামিয়ে এনেছিল। দেশের বর্তমান শিক্ষার হার 69% আমরা বৃদ্ধি করেছি। আওয়ামী লীগ সরকার 6 বছরে মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে 159 কোটি বই বিতরণ করেছে। এই বছরের 1 জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে 32,63,47,923টি বই বিতরণ করা হয়েছে। 2015 সাল থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরাও ব্রেইল পদ্ধতির বই পাচ্ছে। প্রথম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত
1,21,78,129 জন শিক্ষার্থীকে বৃত্তি ও উপবৃত্তি দেওয়া হচ্ছে। 26,193টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এবং 1,20,000 শিক্ষকের চাকরি জাতীয়করণ করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ে সহকারী শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে 3,172টি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। 20,500টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সব স্কুলে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করা হবে। 1,497টি স্কুলে ল্যাপটপ, মাল্টিমিডিয়া, সাউন্ড সিস্টেম ও ইন্টারনেট মডেম সরবরাহ করা হয়েছে। চলতি অর্থবছরে আরও 3,930টি স্কুলে একই ধরনের উপকরণ বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যসেবা এখন মানুষের দোরগোড়ায়। 16,438টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে গ্রামের মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। বিনামূল্যে 30 পদের ঔষধ দেওয়া হচ্ছে। 6 বছরে 12,000-এর বেশি ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। 2006 সালে গড় আয়ু ছিল যেখানে 66.5 বছর, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 70 বছর। দেশের প্রায় সব শিশুকে টিকাদান কর্মসূচি এবং সব মানুষকে নিরাপদ পানি প্রাপ্তি এবং স্যানিটেশনের আওতায় আনা হয়েছে। প্রিয় দেশবাসী, গত 6 বছরে আমাদের নিরলস প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়, বাস্তবতা। 5,275টি ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে 200 ধরনের ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। এই খাতের উদ্যোক্তাদের মাসিক আয় 20,000 থেকে প্রায় 1 লাখ টাকা। বর্তমানে দেশে মোবাইল গ্রাহক 11,97,00,000। ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 4,30,00,000। 25,000 ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল জাতীয় তথ্য বাতায়ন চালু করেছে সরকার। আইটি সেক্টরে বিদেশ থেকে $125 মিলিয়ন আয় হচ্ছে। সম্মানিত দেশবাসী, আমাদের সরকার নারীর ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ঘোষণা করেছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আইন প্রণয়ন করা হয়েছে। বেতন সহ মাতৃত্বকালীন ছুটি 4 মাস থেকে 6 মাসে বৃদ্ধি করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে এই প্রথম নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে 40টি মন্ত্রণালয়ে জেন্ডার সেনসিটিভ বাজেট তৈরি হচ্ছে। আজ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে 7ম অবস্থানে বাংলাদেশ। জাতীয় সংসদকে আমরা সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছি। সংসদীয় কমিটিগুলো নিয়মিত বৈঠক হচ্ছে। তারা মন্ত্রণালয়ের কাজের তদারকি করছেন। সংসদের স্বচ্ছতা আনার জন্য আমরা সংসদ টেলিভিশন প্রতিষ্ঠা করেছি। সংসদের কার্যক্রম সরাসরি প্রচারিত হচ্ছে। গণকর্মচারীদের অবসর গ্রহণের বয়স 59 বছর এবং মুক্তিযোদ্ধা কর্মচারীদের 60 বছর করা হয়েছে। সামরিক, অসামরিক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আবারও দ্বিতীয় দফায় বাড়ানো হবে। পদমর্যাদা বৃদ্ধি করে ব্যাপকভাবে পদোন্নতির সুযোগ করে দেওয়া হয়েছে। জাতির পিতা প্রণীত 1974 সালের প্রতিরক্ষা নীতির আলোকে আর্মড ফোর্সেস গোল 2030
নির্ধারণ করা হয়েছে। সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হচ্ছে। পুলিশের সাব ইন্সপেক্টর পদকে তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে এবং ইন্সপেক্টর পদকে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়েছে। পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও সশস্ত্র বাহিনীর ঝুঁকি ভাতা বাড়ানো হয়েছে। শ্রম আইন ও শ্রম নীতি প্রণয়ন করেছি। শ্রমিকদের ন্যূনতম বেতন করা হয়েছে 4,175 টাকা। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়িয়ে 5,300 টাকা করা হয়েছে। বিএনপি জামাত জোট সরকার পাটকল বন্ধ করেছিল। বিজেএমসির 27টি বন্ধ পাটকলের মধ্যে 23টি আমরা চালু করেছি, আরো 3টি চালু করা হবে। 27,22,500 জন বিধবা, স্বামী পরিত্যক্তা ও বয়স্ক মানুষ প্রতি মাসে 400 টাকা করে ভাতা পাচ্ছেন। 4 লাখ প্রতিবন্ধী প্রতি মাসে 500 টাকা করে ভাতা পাচ্ছেন। আশ্রয়ণ, একটি বাড়ি একটি খামার, ঘরে ফেরা কার্যক্রম, দুস্থ ভাতা সহ 128টি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম থেকে প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা পাচ্ছে। 1,20,000 ভূমির পরিবারের মধ্যে 55,000 একর কৃষি জমি বিতরণ করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 1 লাখেরও বেশি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বিজেপির মাধ্যমে 5 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি জামাত শিবিরের ধ্বংসযজ্ঞের শিকার যশোর, সাতক্ষীরা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ এবং পঞ্চগড় জেলার সংখ্যালঘু পরিবারের ক্ষতিগ্রস্ত উপাসনালয়, বাড়িঘর ও দোকানপাট পুনর্নির্মাণ করা হয়েছে। সেনাবাহিনী দ্বারা রামুর বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী, হিজড়া, দলিত, বেদে ও হরিজন সম্প্রদায়ের জীবন মান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকার হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রিয় দেশবাসী, আমরা দায়িত্ব নিয়ে স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করেছি, যার ফলে দেশে দুর্নীতি অনেক কমে এসেছে। বিএনপি জামাত জোট সরকারের আমলে বাংলাদেশ ছিল বাক স্বাধীনতা হরণের দেশ, সাংবাদিক নির্যাতনের দেশ। 16 জন সাংবাদিককে হত্যা করা হয়। সাংবাদিকদের বিরুদ্ধে প্রায় 500টি মামলা দায়ের এবং 750টি হুমকি হামলার ঘটনা ঘটে। অনেক সাংবাদিককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। বাংলাদেশে মিডিয়া এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগ সরকার নতুন 32টি টেলিভিশন, 22টি FM রেডিও এবং 32টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দিয়েছে। তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। সাংবাদিক সহায়তা ভাতা বা অনুদান নীতিমালা 2012 এর আওতায় 1,10,00,000 টাকা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছি। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় 2টি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাচিত হওয়ায় গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বের গণতন্ত্রকামী সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো দৃঢ় ও সুসংহত হয়েছে। গত বছর বাংলাদেশ IMSO, ITU এবং হিউম্যান রাইটস কাউন্সিল সহ 12টি আন্তর্জাতিক সংস্থা নির্বাচনে বিজয়ী হয়েছে।
ইউনেস্কো আমাকে শান্তি বৃক্ষ পুরস্কারে ভূষিত করেছে। জাতিসংঘ সাউথ সাউথ কোঅপারেশন দপ্তর এবং অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস আমাকে ভিশনারি অ্যাওয়ার্ড 2014 প্রদান করেছে। আমরা এমডিজি 1 থেকে 4 পর্যন্ত অর্জন করেছি। বাংলাদেশ জাতিসংঘ এমডিজি অ্যাওয়ার্ড, সাউথ সাউথ অ্যাওয়ার্ড, আইটিইউ এর ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কারে ভূষিত হয়েছে। বিশাল সমুদ্র সীমা অর্জনের ফলে সমুদ্র সম্পদ আহরণের পথ সুগম হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতির আলোকে প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক উন্নত হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্মানজনক অবস্থান করে নিতে পেরেছে। শান্তিপ্রিয় দেশবাসী, আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় দেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, তখন আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যুদ্ধাপরাধী, গণহত্যাকারী, রাজাকার আলবদরদের বিচারের কাজ এগিয়ে যাচ্ছে, রায় কার্যকর করা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করব। এই বিচার বানচাল করতে, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে অন্ধকারের অপশক্তি, যারা বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বে বিশ্বাস করে না, জনগণের মঙ্গল চায় না, তারা আবারও ষড়যন্ত্রের জাল বিস্তারের চেষ্টা করছে। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়াটা ছিল একটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। তাদের এই রাজনৈতিক ভুলের খেসারত কেন জনগণকে দিতে হবে? বিএনপি নেত্রীকে আমি আহ্বান জানাচ্ছি, নাশকতা, মানুষ হত্যা, বোমা গ্রেনেড হামলা, অগ্নিসংযোগ, জানমালের ক্ষতি করা বন্ধ করুন। আপনার ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আজ আপনি ও আপনার দল সংসদে নেই। আপনি কাকে দোষ দেবেন? আপনার নিজেকেই তো দোষ দিতে হবে। নাশকতার পথ পরিহার করে শান্তির পথে আসুন। দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কি কি করতে চান তা মানুষকে জানান। নিজের দলকে গড়ে তুলুন, তাহলে হয়তো ভবিষ্যতে সম্ভাবনা থাকবে। যে পথে আপনি চলছেন তা জনগণের কল্যাণ বয়ে আনবে না, বরং মানুষের বিশ্বাস ও আস্থা আরো হারাবেন। মানুষ নিরাপত্তা চায়, শান্তি চায়, উন্নতি চায়। আমরা অসুস্থ রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাই। যে রাজনীতি দেশের জন্য, মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, আমরা সেই রাজনীতি করতে চাই। প্রিয় দেশবাসী, 2008 সালে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করব। ইনশাআল্লাহ তার পূর্বেই আমরা তা করতে পারব। 2014 সালে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছি 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে। ইনশাআল্লাহ আমরা এই লক্ষ্য পূরণে সফল হব। আমি আপনাদের সহযোগিতা চাই। বাংলাদেশ দারিদ্র্যমুক্ত উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশের জনগণ বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ